সুপ্রিয় শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি সংগ্রামের পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই সরকার একটি স্লোগান সমস্ত জাতিকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা একটি জাতীয় ঐক্য। সব শ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই আজকের এই অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যিনি কাজ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান, এবং তার সাথে উপস্থিত আছেন আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিং। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানের শুরুতে আমি লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাইব, সবার আগে বাংলাদেশ যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্লোগান, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, যেটা সমস্ত দেশের মানুষের কাছে আলোড়িত হয়েছে, এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন? ধন্যবাদ লিয়াকত ভাই এবং স্টেলিন ভাই এবং সে সাথে দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম। আপনি প্রথমেই যেটা বললেন যে 17 বছর দীর্ঘ সংগ্রামের পরে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। গণতন্ত্র ইংরেজিতে ডেমোক্রেসি, এবং স্টেলিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্সের ছাত্র ইনি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একই সাবজেক্টকে বলে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তো ডেমোক্রেসি শব্দটা আপনার ল্যাটিন, ডেমো মানে জনতা বা মানুষ, আর ক্রেসি মানে শাসন, অর্থাৎ মানুষের শাসন। তো এই ডেমোক্রেসি কিন্তু আপনার বাকশাল থেকে এর আগেও একবার ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো সবার আগে বাংলাদেশ, এই আইডিয়াটার জন্য সবচেয়ে যেটা বেশি মানুষের মনে লালন করতে হয়, এটা হলো গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ মানেই বাংলাদেশের সোনার মানুষ, জনগণ। ঐতিহাসিকভাবে আপনার ব্রিটিশ আমলে একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি এই বাংলার কেউ না, অনেক দূরের, গুজরাটের। ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল অর বাংলা থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমোরো, অ্যান্ড দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলার সোনার মানুষ। সো মাননীয় প্রধানমন্ত্রী, আমি গর্বিত যে উনি আমার সহধর্মিনীর সাথে একই স্কুলে পড়েছেন, বাংলাদেশ এয়ারফোর্স আপনার শাহিন স্কুল, যেটা জাহাঙ্গীর গেটে। এবং আমার শাশুড়ি মা এই দুইজনেরই টিচার ছিলেন, মিসেস জাকিয়া ইসলাম। তো ওদের কাছ থেকে আমি তারেক জিয়া সম্বন্ধে যা শুনি, আমি মিলিয়ে দেখি যে ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি, যার হাতে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই একজন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এখনকার প্রধানমন্ত্রী। তো তার মনের মধ্যে তো সবার আগে বাংলাদেশ, এই ধারণা প্রধানমন্ত্রী হওয়ার আগেই, উনি যখন ছোট ছিলেন তখন থেকেই কিন্তু তার মধ্যে একটা নেতৃত্বের যে ব্লাড, এটা তো অবশ্যই, এটা আপনার জেনেটিক্যালি উনি পেয়েছেন, হিস্ট্রিক্যালি উনি পেয়েছেন। তো বাংলাদেশ অত্যন্ত লাকি আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবেন, সেই ভরসা আমরা রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা নতুন যে মানুষের মধ্যে আরেকটি আলোড়ন তৈরি করছেন, খাল কাটা কর্মসূচি নিয়ে বাংলাদেশকে একটু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করেছেন। এবং আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও এই ধরনের একটা প্রকল্প তখন চালু হয়েছিল। তো এটার ব্যাপারে কি মনে করছেন, এই খাল কাটা কর্মসূচি কেমন দেখছেন আপনি? এটা তো মানে সবার আগে বাংলাদেশ যখনই আপনি বলবেন, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, এটা হলো পানি। এবং যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন প্রয়োজন নাই তখন আমরা বন্যায় ভাসতে থাকি। তো এই ঘটনাটা এটা আজকের নতুন না। আপনার ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাই, পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান তৎকালীন সরকারের আমন্ত্রণে আলবার্ট ক্রুগ নামে একজন আমেরিকানের নেতৃত্বে ক্রুগ মিশন এসছিল যে আমাদের দেশে
এই পানির সমস্যা দূর করার কি কি পদ্ধতি? বিকজ দেখা গেল যে বর্ষাকালে এত বেশি পানি, উই আর ফ্লাডেড, বাট গ্রীষ্মকালে আপনার পানির কমতি, যেটা নাকি কৃষিকাজে আপনার পানির প্রয়োজনীয়তা। তো সেই টেকনিক্যাল মিশন, এটা ইউএনের মাধ্যমে এসেছিলেন। ক্রুগ মিশনের যে আপনার রিপোর্ট, পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি কিন্তু অত্যন্ত মাইনিউট একজন অবজারভার, অত্যন্ত দক্ষ একজন সেনানায়ক, এবং একইভাবে উনি একজন মানে বড় মাপের নেতা। আমরা দেখেছি যে উনি ক্রুগ মিশন ওই রিপোর্ট 57 সালের রিপোর্ট উনি পড়েছেন, পড়ে দেখেছেন যে এগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। তখন ওই ক্রুগ মিশনের ওয়ান অফ দি রিকমেন্ডেশন ওয়াজ যে খাল যদি আমরা কাটি, বিশেষ করে পানির ফ্লোটা উত্তরে দক্ষিণে, মানে আপনি বলতেছেন যে বন্যার যে পানিটা এটাকে ধরে রাখতে পারবে, এটা ধরে রাখা একটা প্লাবিত হলো হবে যে কম। রিজার্ভার হিসাবে কাজ করবে, সো দ্যাট পরবর্তীতে আপনার যখন পানির কমতি হবে এই খালের পানি দিয়ে আপনি করতে পারবেন। আরেকটা হলো যদি খাল থাকে উত্তরে দক্ষিণে, মানে যত বেশি খাল থাকবে পানির, বর্ষাকালে আবার প্যাসেজটা আপনার তাড়াতাড়ি হবে, ওয়াটার লগিং হবে না। আপনি দেখছেন এই একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি লকড হয়ে কিন্তু বন্যার একটা সৃষ্টি হয়, কৃত্রিম এবং এই বন্যা। ধরনের কর্মসূচিতে যাতে সমস্ত মানুষ, দেশের মানুষ অংশগ্রহণ করে, যারা যারা আছে, তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন দিচ্ছেন, যে এবং এবং উনি খাল ওনার কাটায় বাবার যাতে সবাই জি। অংশগ্রহণ করেন, এবং দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা, উনি এবং ওনার বাবা যেরকম একটা সিম্পল গেঞ্জি Right, গায়ে দিয়ে হ্যাঁ। কোদাল নিয়ে উনি চলে গেছেন, একইভাবে তার সুযোগ্য সন্তানকে আমরা দেখলাম তার বাবার প্রদর্শিত পথে সে কিন্তু উনি কিন্তু আগাচ্ছেন, এবং সকলকে এটার সাথে কিন্তু মানে সামিল করছেন। ইনক্লুসিভনেস ছাড়া কিন্তু আমরা আসলে এগোতে পারবো না। সো খালকাটাটা এটা শুধুমাত্র খালকাটা হিসেবে দেখলে হবে না, এটা একটা সমন্বিত একটা ব্যাপার, এটা সবাইকে বুঝতে হবে। তো আমরা এটার মানে ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ। আমি এখন স্ট্যালিন সাহেবের কাছে যাচ্ছি। শিল্পকলার ডিজি, আপনি বিশাল একটা দায়িত্ব, সারা বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুনত্ব প্রদান। ইদানিং দেখছি আমরা একটা নজরুল বর্ষ পালিত হচ্ছে সমস্ত দেশে, এবং এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন, এবং আপনাদের শিল্পকলা একাডেমিও এখানে ভীষণভাবে একটা ভূমিকা নিচ্ছে। তো কিভাবে এই শিল্প সংস্কৃতিটাকে আমরা সবার আগে বাংলাদেশের সাথে আমরা যুক্ত করতে পারি? অনেক ধন্যবাদ লিয়াকত সাহেব এবং আমাদের কামরুজ্জামান ভাই। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং একটু আগে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে একটা ইনক্লুসিভনেস থাকতে হবে, অর্থাৎ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং এর আগেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তাদের সময়ে আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তখন থেকেই কিন্তু চেষ্টা ছিল, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে অনেক বেশি জোর দিয়েছেন। তো আপনি যদি ইনক্লুসিভনেস তৈরি করতে চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাহলে আপনাকে সংস্কৃতিকে স্ট্রেনথেন করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা হবে কিভাবে? আমাদের ঐতিহ্য, আমাদের 1000 বছরের ঐতিহ্য আছে, আমাদের লোকগান, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমাদের সার্কাস, আমাদের সঙ্গীত তো একটা বিশাল জায়গা নিয়ে আছে। আমাদের লালন, হাসন, শাহ আব্দুল করিম, আমাদের বিজয় সরকার, এরপরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, এর অসংখ্য লোকগান আমাদের এই অঞ্চলকে, মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এবং আমাদের খেলা, আমাদের নিজস্ব খেলা কিন্তু আছে, ক্রীড়া জগৎ যেটা আমাদের হাডুডু খেলা, আমাদের নিজস্ব খেলা, আমাদের ফুটবল, এগুলোকে কিন্তু আমরা সংস্কৃতির সঙ্গে একটা ঐক্যতান তৈরি করতে চাই। আমরা এখন নজরুল বর্ষ, যেটা নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, আমাদের জিয়াউর রহমান সাহেব, আপনারা জানেন যে আমাদের জাতীয় কবির মৃত্যুর পরে তিনি কিন্তু তার দাফন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে 4 জন আমাদের সেনাবাহিনীর প্রধান যারা ছিলেন, তারপরে আমাদের কর্নেল এমএজি ওসমানী সাহেব সেখানে ছিলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা সবাই কিন্তু নজরুলকে মানে সামরিক কায়দায় দাফন করেছিলেন, এবং এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমরা এটাও জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা তিনি নজরুল সঙ্গীত গাইতেন, এবং অসাধারণ গাইতেন আমরা জানি।
মানে পরিবারের একটা ঐতিহ্যের মধ্যেই নজরুল চর্চা ছিল। এবং আমাদেরকে যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে নজরুলের চেয়ে ভালো আর কোনো অবলম্বন কিন্তু আমাদের সামনে নেই। কারণ নজরুল বলছেন, হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এগুলো কিন্তু তিনি বলে আসছেন। এবং মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিংবা হিন্দু ধর্মের মধ্যে অনেক গোড়ামি আছে, মৌলবাদিতা আছে, যেটা আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করে। নজরুল কিন্তু সে জায়গায় বলছেন, জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তো জাত যাবে জাত ছেলের হাতের নয় তোমা। এটা কিন্তু তিনি সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধে বলছেন। এবং আমাদের মুসলমান ধর্মের বিরুদ্ধে কিন্তু বলছেন যে এই যে একটা কবিতা আছে আপনি জানেন যে গোশত রুটি নিয়ে মসজিদে দিল তালা, এবং জিজ্ঞেস করছে যে ভিখারি খাবার চাচ্ছে, বলছে নামাজ পড়িস বেটা। উনি ওই তখন সে আবার বলছে যে আমি সারা জীবন নামাজ পড়িনি, কিন্তু আমার খাবার কখনো আল্লাহ বন্ধ করেনি, কিন্তু তুমি এই মসজিদের সমস্ত গোশত রুটি নিয়ে একা তালা দিয়েছো, তুমি আমার খাবার বন্ধ করেছো। সে আহাজারি করতে করতে যাচ্ছে। নজরুল কিন্তু তার কবিতার ভেতর দিয়ে, তার গানের মধ্যে দিয়ে এই সমস্ত মৌলবাদিতার বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন। এবং আমরা যদি আজকে নজরুলকে সামনে আনি, তাহলে আমাদের যাত্রাটা আরও সহজ হবে এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো। আমাদের ধরেন প্রায় 51টি নৃগোষ্ঠী আছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা 23টা। এদেরকে আমাদের সমতলের সঙ্গে ঐকতান তৈরি করতে হবে, ওদের সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে, ওদের নিজস্ব ভাষা এবং কৃষ্টিকে ধরে রাখার সুযোগ দিতে হবে। আমরা আমাদেরটা ধরে রাখবো। এই যে ভিন্ন জাতি গোষ্ঠীর একটা সৌন্দর্য, একটা বাগানে অনেক রকম ফুল থাকে, যদি তা না থাকে তো বাগান হবে না। বাংলাদেশকে একটা ফুলের বাগান তৈরি করতে হলে সবাইকে ফুটতে দিতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করেছিলেন। মনে করি সংস্কৃতি রুখে দেওয়ার জন্য আপনাদের কি ভূমিকা? আমরা তো সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করছি। সেই জন্য ধরেন আমাদের নিজস্ব সংস্কৃতির যে সুস্থ দিকগুলো, যেরকম যাত্রাপালার মধ্যে দেখবেন যে অশ্লীলতা আগে ছিল, মানুষ আর যাত্রা দেখতো, ফ্যামিলি নিয়ে যাত্রা দেখতো, এখন আর যায় না। তার কারণ সেই অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে হবে যাত্রাকে। এবং সেজন্য আমরা দুটো ওয়ার্কশপ করেছি ইতিমধ্যে, সার্কাস এবং যাত্রাপালা দুটোতেই, যে কিভাবে মানুষকে আবার ফিরিয়ে আনা যায়, মানে তারা যেন যাত্রা দেখে। এবং আমরা দেখেন কর্নেল এমএজি উসমানী, যে স্বাধীনতার সর্বাধিনায়ক, তার জীবন নিয়ে আমরা কিন্তু একটা যাত্রা করেছি শিল্পকলায়। আমরা নজরুলের জীবনে একটা যাত্রা করবো, আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করবো। আমরা চাই যে আমাদের দেশের যারা বড় পার্সোনালিটি সংস্কৃতির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাদের জীবন নিয়ে যাত্রাপালা করা এবং সেটা আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যন্ত সেখানে প্রদর্শন করা। পাশাপাশি আমাদের সার্কাস, যেমন সার্কাসের মধ্যে কিন্তু ওই ঢুকে গেছিল নাচ, মানে আপনি জানেন যে অশ্লীল নৃত্য, সেগুলোর জন্য কিছু মানে মানুষকে, তরুণ সমাজকে, তরুণ সমাজকে বিপদগামী করার একটা বড় জায়গা কিন্তু এটা। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জগৎটা আপনি জানেন যে সেটাও প্রায় একেবারে অন্য জায়গায় চলে গেছে, সেখানে আর কোনো হলে মানুষের এখন ছবি দেখে না। সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে গেলে সুস্থ সংস্কৃতি আমাদেরকে বিকাশ ঘটাতে হবে। আপনি 70 এবং 80 দশকে দেখেন যেসব ভালো ছবি হয়েছিল, আবার তোরা মানুষ, আবার যদি একদম সরল প্রেমের ছবি, অবুঝ মন, সবাই দেখছে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে এখন ছবি দেখতে পারে না, কাটপিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং সেটা গত 17 বছর ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে যা করা দরকার সব করা হয়েছে। এত দলীয়করণ পৃথিবীর ইতিহাসে নেই, এবং আপনার মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ নেই, তাই না? মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলন, যেটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কাজে লাগে, আমরা যেটা দেখেছি বিগত সরকারের সময়, যে শিল্পকলা ছিল একটা অপসংস্কৃতির ভান্ডার। এখানে সব ধরনের, মানে যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত নয়, তাকে নিয়ে তারা খুব উৎসাহিত করতে। এই ব্যাপারে শুনেন, যখন আপনি আপনার নিজস্ব দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব আইডিয়া, যেরকম মানে আমরা বাংলাদেশকে প্রথম ধরছি, সবার আগে বাংলাদেশ, আমি আমার দেশকে যদি অন্যায় করি, আমি যদি পাশের রাষ্ট্রের কিংবা অন্য কোনো দেশের মানে ইশারায় চলতে থাকি, তাহলে হবে? সেই দেশের সংস্কৃতি দাঁড়াবে? আপনি বলেন তো। আমরা মানে আপনি নিজস্বতা যখন বজায় রাখতে পারবেন না, তখনই কিন্তু পরমুখাপেক্ষী হবেন। এই পরমুখাপেক্ষী সংস্কৃতি কখনো একটা জাতিকে গড়ে তুলতে পারে না। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিল্ড করতে হবে, আমার যা আছে তাকে আরও শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বের যা কিছু ভালো তা কিছু নেব, নিয়ে আমার সংস্কৃতির সঙ্গে সেটা আমরা ঐক্যতান তৈরি করবো, আমরা একই সাথে যাব। আমরা কারোর সংস্কৃতিকে আমরা অশ্রদ্ধা করবো না, কিন্তু আমার সংস্কৃতিকে তো আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাই না? আমরা তো একটা উপনিবেশিক শক্তির সংস্কৃতি দিয়ে আমার দেশকে চালাতে পারি না। এই জন্যে আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ এবং তিনি সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করার জন্য খুবই তিনি জোর দিচ্ছেন, এবং সেই দিকে আমরাও খেয়াল রেখেছি। আমরা নজরুল বর্ষে অসংখ্য অনুষ্ঠান করছি, যেরকম নজরুল ট্যালেন্ট হান্ট, যেটা আমি নাম দিয়েছি সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশ। এটা আমরা একদম উপজেলা পর্যায় থেকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি 3টা শাখায় আমরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা করে একদম ঢাকায় এনে 100 ট্যালেন্টস অফ নজরুলের 100 প্রতিভা দেখবেন কিভাবে গ্লুমিং হচ্ছে, কিভাবে তো মানে স্টেলিন জ্বালিয়ে ভাইকে যাবে। মানে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বর্ষায় নজরুল এটা দাওয়াত করেছেন। তো আপনি এই নজরুলকে নিয়ে আরো কিছু প্রোগ্রাম, আমি এই কারণে বলছি যে আমাদের এই জাতীয় কবি নজরুল উনি কিন্তু একজন হাবিলদার ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে উনি হাবিলদার ছিলেন, যেটাকে এখন সার্জেন্ট বলে, এবং যেই ব্যাটালিয়নে ছিলেন এটা প্রথম বিশ্বযুদ্ধে টার্কিতে যুদ্ধ করছিল ওই ব্যাটালিয়ন, বাঙালি পল্টন। ওই পল্টনের সুবেদার মেজর ছিল রণদা প্রসাদ শাহ, যাকে সংক্ষেপে আরপি সাহা বলে। তো দেখেন এই কাজী নজরুল ওখানে এত বেশি ভালো বাঁশি বাজাতেন। রণদা প্রসাদ সাহা তখন ব্রিটিশদেরকে বলল যে তাকে আমরা ব্যান্ড এবং মিউজিক প্লাটুনে তাকে হাবিলদার মেজর করে দিই। তো সে কিন্তু ওইখানে হাবিলদার মেজর। সেই নজরুল কিন্তু আবার কবিতা লিখেছেন যে আমাকে মানে এমন জায়গায় কবর দিবে যেখানে আমি আজানের শব্দ শুনতে মসজিদের পাই, পাশে আমাকে কবর দিও ভাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। তো আপনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছিলেন, আমার তো মনে হয় কাজী নজরুল ইসলাম একজন আদর্শ, যার মধ্যে মিউজিক ছিল, সংস্কৃতি ছিল, একই সাথে ধর্ম ছিল, সবকিছুর সম্মিলন করে তার মধ্যে ডিসিপ্লিন, সৈনিক জন্য ডিসিপ্লিন, এবং তার মধ্যে যে দ্রোহ, হ্যাঁ তাই না? তিনি যে সব পোশাক পরে যে একটা ছবি দেখছেন নাকি, হ্যাঁ, তারপরে দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। হ্যাঁ। আবার তিনি তো আর তখন ওই মানে ওই র্যাঙ্কে আর ছিলেন না। যখন জেনারেলরা কাউকে স্যালুট দেয় তখন তার র্যাঙ্ক তো উঠে যায়, থাকে না, তখন তিনি সকলের সকলের ঊর্ধ্বে চলে যান। এটা কিন্তু খুব একজন কবিকে যে সম্মান আমরা দিয়েছেন আমাদের জিয়া রহমান সাহেব এবং আমাদের মানে কর্নেল এম এ উসমানী, এটা চিন্তা করা যায় না। আমি সব জায়গায় বলি যে কর্নেল এম এ উসমানী 5 মিনিট ধরে স্যালুট দিচ্ছে নজরুলকে, এরম ধরেই আছে, হাত নামছে না। আমি ওইটা ছবিটা দেখেছি। এটা খুব গৌরবের আমাদের দেশের সংস্কৃতির জন্য যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই সময় তিনি শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করলেন, শিশু একাডেমি বানালেন, এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন, যে তিনি শিল্পীদেরকে সংগ্রহ করতেন এবং সাথে করে নিয়ে আসতেন। এবং তিনি, আমরা জানি যে প্রতি সপ্তাহে একজন কবিদের সঙ্গে বসতেন, এই সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের আল মুজাহিদি, ফজল শাহাবুদ্দিন, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান, আভয়না মুস্তফা কামাল, এদের সঙ্গে কিন্তু উনি বসতেন, কথা বলতেন, গুণীর কদর করতেন, এবং উনি ওনাদের কথা শুনতেন। এখানে প্রফেসর রফিকুল ইসলাম অন্য মতের, কিন্তু ওনাকেও উনি কিন্তু ডাকতেন। ওনার মধ্যে একটা যে অসম্ভব গণতান্ত্রিক মনোভাব ছিল, যেটা গত 17 বছরে গণতান্ত্রিক চিন্তার ধ্বংস করে। আমরা তো মানে কবি, সাহিত্যিক, শিল্পীরা আমরা তো কোনো দলের, এককভাবে কোনো দলের হয়ে গেলে সেই জায়গায় সংস্কৃতির চর্চাটা থাকে না। আমরা তো সব মানুষের, কিন্তু সব মানুষের হওয়ার সুযোগটা নষ্ট করে দিয়েছিল। শুধু তাদের হতে হবে, শুধু তাদের হলে হবে না, সব মানুষের হতে হবে। এই সব মানুষের হওয়ার সংস্কৃতিটার কথাই আমাদের তারেক রহমান সাহেব বলছেন। এই জন্য উনি হয়তো বলতেছেন যে সবার আগে বাংলাদেশ। কাউকে তোমরা রাজনৈতিক ভাবে বা আদর্শগতভাবে এত বিভেদ নাই না, সে বিভেদটা করা হয়েছে বারবার। তারা যতবার ক্ষমতা এসছে ততবারই বিভেদ করে আমাদের দেশটাকে একেবারে অন্যদিকে নিয়ে গেছে। আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, যদি রাজনীতিকে কিন্তু তারা সঠিক পথে পরিচালিত হতে দেয়নি। একটা উপনিবেশিক শক্তির মানে ছত্রছায়ায় একটা দেশ কখনো বেড়ে উঠতে পারে না। যেরকম একটা মানে ইট দিয়ে যদি আপনি ঘাস চাপা দিয়ে রাখেন, ওটা একদম একদম হয়ে যাবে, সবুজ থাকবে না। আমরা একটু কামরুজ্জামান ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সাথে কাজ করা হয়তো সৌভাগ্য হয়েছিল, যেহেতু আপনি এখন লেফটেন্যান্ট জেনারেল। উনি যখন রাজনীতিটা শুরু করেন, উনি তো মনে এই থিওরিতে ছিলেন সবার আগে বাংলা, উনি সমস্ত মেধা সম্পন্ন লোকদের ঐক্যবদ্ধ করেছিলেন এই দেশটাকে চালানোর জন্য। তখনও দেশটা দেখেন, তখনই সেই গানটা হয়েছিল, অর্থনৈতিক অবস্থা, এই লিয়াকত ভাই, তখনই কিন্তু এই গানটা আমাদের মনিরুজ্জামান ভাই লিখলো, প্রথম বাংলাদেশ আমার বাংলাদেশ, 1936 সালের 19 জানুয়ারি। এবং 19 একটা পবিত্র সংখ্যা, পবিত্র কোরআনে আছে 19, অত্যন্ত পবিত্র সংখ্যা। প্রতিটা সূরায় বিভাজ্য। 19 জানুয়ারিতে ওনার জন্ম। এবং আপনি জানেন কি না যে জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমির একজন প্রশিক্ষক ছিলেন, এবং ওই সময়ে সেই পাকিস্তান মিলিটারি একাডেমিতে শুধু বাংলাদেশি অফিসার না, পুরো পাকিস্তানের অফিসাররা তাকে খুব সমীহ করে চলতেন। মানে উনি এত বেশি প্রফেশনাল ছিলেন। এবং পরবর্তীতে সেক্টর 1 কমান্ডার, জেড ফোর্স কমান্ডার,
তো যেটা নাকি একটা ঐতিহাসিক ভুল করেছিল মুজিব সরকার, মানে ওনার থেকে 1 নম্বরে জুনিয়র ছিলেন জেনারেল শফিউল্লাহ। তাকে নিয়ে শফিউল্লাহকে বানাই এই যে সেনাপ্রধান, আর এইখানেই ওনাকে বানালো ডেপুটি সেনাপ্রধান। এই যে ব্রেক করলো, এই যে একটা ব্রেক, এটা অনিয়ম। সেনাবাহিনীতে একটা যদি সিস্টেম আপনি ব্রেক করেন, এটার কিন্তু মাসুল আমরা দেখেছি, দেখেন কামরুজ্জামান, বিগত সময়ে এই ব্রেক চলতেই আছে। চলতেই আছে এই ব্রেক চলতেছে হ্যাঁ। চলতেছে একটার পর তো একটা। এটা কিন্তু জিয়াউর রহমান এটাকে আবার রিএস্টাবলিশ করেছিলেন। উনি কিন্তু কারো প্রতি কোনো না, মোহে বা কারো প্রতি কোনো মানে ঘৃণায় কোনো কিছু করতেন না। উনি যা করতেন একবার অবজেক্টিভলি। আমাদের এই বর্তমান প্রেক্ষিতে আপনার দেশপ্রেমিক হওয়া, দেশপ্রেমিক নেতা হওয়া একটু রিস্কিও বটে, কারণ জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমাদের শত্রু দেশসমূহ, শত্রুদের এটা সহ্য হয় নাই। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা দেশপ্রেমিক তাদের যেন আমরা সার্বিকভাবে সহায়তা করি, তাদের নিরাপত্তার জন্য কাজ করি, এবং তাইলেই আমি মনে করি যে সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সবার আগে বাংলাদেশ যে ফিলোসফি, এটা আপনার ইমপ্লিমেন্ট হবে, ফুলফিল এবং হবে। দেখেন তরুণদের মধ্যে এইটাকে আমাদের জাগরণ তৈরি করতে হবে। তরুণদেরকে বাংলাদেশের প্রতি, যেন অসংখ্য ট্যালেন্ট কিন্তু বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। কেন? তারা মনে করছে এই দেশে আর তাদের কোনো ভাগ্যের উন্নয়ন হবে না। কিন্তু আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান এই দেশে থেকেই তাদের ভাগ্যের উন্নয়ন ঘটুক। আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের খুব যোগ্য লোক দরকার, যোগ্য লোক দরকার। যদি বাইরে গিয়ে লেখাপড়া করে এই দেশে না আসে, তাহলে কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য তো উনি বলতেছেন যে সবার আগে বাংলাদেশ, তোমাকে দেশটাকে গড়াও, দেশটাকে দেশটাকে করতে গড়াও। গেলে সবাই অংশগ্রহণ করতে হ্যাঁ, হবে। এবং এই আমাদের ক্ষেত্রে ভেদাভেদ রাখলে তো আর এই একটু দেশটাকে আগাইতে উচ্চবিত্ত পারবে না। যারা একটু সক্ষমতা, তারা সব দেশের বাইরে চলে যাচ্ছে, যে মেধা চলে যাচ্ছে। মেধা কিন্তু তৈরি করতে হবে বাংলাদেশে। মেধাবী জেনারেশন না থাকলে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না। এই জায়গায় এই জন্য সবার আগে বাংলাদেশ স্লোগানটা আমরা দিচ্ছি, এবং আমাদের যারা বাইরে যাচ্ছে লেখাপড়া করে এই দেশে এসে তারা যেন ভালো উপার্জন করে সুন্দর জীবনযাপন করতে পারে, সেই সুযোগও তো দিতে হবে কামরুজ্জামান ভাই, তাই না? আর আমাদের সংস্কৃতিটাকে ওইভাবেই লালন করতে হবে, মেধাটাকে ওইভাবেই কাজে লাগাতে হবে, এবং মানুষের মানে বিকাশটা ওইভাবে করতে হবে। সে ভাগ্যান্বেষণে দেশের বাইরে গিয়ে আর দেশের কথা মনে রাখবে না, দেশকে ভালোবাসবে না, তা কিন্তু হবে না। তবে একটা জিনিস, গত যে আন্দোলন হয়েছে সেখানে যারা বাইরে ছিল, বাংলাদেশের মানুষ যারা ভাগ্যান্বেষণে গেছে, তারা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যে এই সরকার মানে আর অচল করে দেবে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এগুলো ঘটেছে কিন্তু আমাদের চোখের সামনে, এগুলো ঐতিহাসিক ঘটনা। এই ইতিহাসটা আমাদের থাকতে হবে, তাহলেই আমরা কিন্তু বাংলাদেশের নতুন যাত্রায় এই মনোভাবগুলোকে এড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে পারবো। ধন্যবাদ কামরুজ্জামান ভাইকে, ধন্যবাদ স্টিয়ারিং ভাইকে। সুপ্রিয় শ্রোতা দর্শক, আমরা অনেকক্ষণ ধরে ওনাদের আলোচনা শুনলাম, দুজন বিজ্ঞ লোকের, এবং সবার আগে বাংলাদেশকে কিভাবে আমরা গড়ে তুলব ওনারা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।